বিয়ারের জগতে কিংফিশারের মতো এত স্বীকৃতি, আবেগ এবং ইতিহাস খুব কম নামই আছে। লক্ষ লক্ষ মানুষের কাছে এটি কেবল একটি পানীয় নয়, এটি উদযাপন, সৌহার্দ্য এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু প্রতিটি বোতল, প্রতিটি সতেজ চুমুকের পিছনে উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন এবং নিরলস দৃঢ়তার গল্প রয়েছে। কিংফিশারের উৎপত্তি একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাসে। গল্পটা শুরু হয় 1857 সালে, যখন টমাস লেইশম্যান নামে একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী ভারতের বেঙ্গালুরুতে ইউনাইটেড ব্রিওয়ারিজ গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই সময়ে ভারত তখনও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং বিয়ারের বাজার সবেমাত্র বৃদ্ধি পেতে শুরু করেছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর ভিট্টল মালিয়া ইউনাইটেড ব্রিওয়ারিজের দায়িত্ব নেন, যা তৎকালীন অন্যান্য প্রধান শিল্প জায়েন্টদের তুলনায় তুলনামূলকভাবে ছোট ছিল। যদিও সেই সময় দেশে মদ্যপান কিছুটা নিষিদ্ধ ছিল, তবুও মালিয়া বুঝতে পেরেছিলেন যে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী এবং নগরায়ন অবশেষে সাশ্রয়ী মূল্যের মানসম্পন্ন অ্যালকোহলের, বিশেষ করে বিয়ারের চাহিদা বৃদ্ধি করবে। তিনি এমন একটি ব্র্যান্ড তৈরির বিষয়েও কৌশলী ছিলেন যা ভারতের নতুন, আরও আধুনিক এবং সমৃদ্ধ সমাজের সমর্থক হয়ে উঠতে পারে। 1960-এর দশকের গোড়ার দিকে মালিয়া ভারতের অন্যতম বৃহৎ হুইস্কি উৎপাদনকারী ম্যাকডোয়েল অ্যান্ড কোম্পানিকে সফলভাবে অধিগ্রহণ করেন, যার ফলে স্পিরিট সেক্টরে গ্রুপের পদচিহ্ন প্রসারিত হয়। ম্যাকডোয়েলের 1 নম্বর ব্র্যান্ডটি পরবর্তীতে ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করে এবং দেশের শীর্ষ বিক্রিত হুইস্কি ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে ওঠে। ইউনাইটেড ব্রিওয়ারিজের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন ভিট্টল মালিয়া দায়িত্ব গ্রহণ করেন এবং এমন একটি ব্র্যান্ড প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করেন যা ভারতের প্রতিযোগিতামূলক পানীয় বাজারে আলাদাভাবে দাঁড়াতে পারে এবং জনসাধারণের কাছে আবেদন করতে পারে। তিনি একটি বিয়ার ব্র্যান্ড চালু করার সিদ্ধান্ত নেন, যা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠবে, কিংফিশার। ইউনাইটেড ব্রিওয়ারিজ গ্রুপ ভারতের বিয়ার শিল্পের ভিত্তি স্থাপন করলেও কোম্পানির আসল পরিবর্তন আসে 1978 সালে কিংফিশার বিয়ার চালু হওয়ার মাধ্যমে। কিংফিশার নামটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি মার্জিততা, নির্ভুলতা এবং সৌন্দর্যের প্রতীক। ব্র্যান্ডটি তার বিয়ারের সঙ্গে এই বৈশিষ্ট্যগুলি যুক্ত করতে চেয়েছিল। এটি একটি সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ ছিল এবং নামটি বেছে নেওয়া প্রতিযোগিতামূলক বিয়ার বাজারে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে সাহায্য করেছিল। কিংফিশার নামটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, উজ্জ্বল রং এবং মার্জিত চেহারার জন্য পরিচিত কিংফিশার পাখিটি ব্র্যান্ডের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কারণ এটি উজ্জ্বলতা, শক্তি এবং প্রাণবন্ততার সাথে যুক্ত ছিল। ইউনাইটেড ব্রিওয়ারিজ তার বিয়ারের মাধ্যমে এই গুণগুলোই প্রকাশ করতে চেয়েছিল। লোগোর উজ্জ্বল লাল এবং সবুজ রঙের স্কিম এবং স্বতন্ত্র পাখির নকশা এটিকে আলাদা করে তুলেছে, যা এই কোম্পানিটি যে তারুণ্য এবং গতিশীল চিত্র তুলে ধরতে চেয়েছিল তা প্রতিফলিত করে। কিংফিশার ব্র্যান্ডের অধীনে তৈরি প্রথম বিয়ার ছিল কিংফিশার প্রিমিয়াম লেজার, যা তার হালকা এবং সতেজ স্বাদের মাধ্যমে ভারতীয় বাজারে আবেদন করার জন্য ডিজাইন করা হয়েছিল। সেই সময়ে ভারতীয় বিয়ার বাজারে মূলত বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ছিল এবং কিংফিশার এমন একটি পণ্য নিয়ে সেই স্থান দখল করতে চেয়েছিল যা স্থানীয় অথচ প্রিমিয়াম মনে হবে। কিংফিশার এমন একটি দেশে আত্মপ্রকাশ করেছিল যেটি সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ ছিল, কিন্তু সম্প্রতি বিয়ার খাওয়ার ক্রমবর্ধমান প্রবণতা অনুভব করতে শুরু করেছে। স্বাদটি হালকা এবং ভারতীয় জলবায়ুর জন্য সতেজভাবে নিখুঁত ছিল। 1980-র দশকের উন্মোচনের সাথে সাথে কিংফিশার ভারতীয় বিয়ার বাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। ব্র্যান্ডের ব্যাপক আবেদন কেবল তার স্বাদ থেকে নয়, তার অনন্য ব্র্যান্ডিং কৌশল থেকেও উদ্ভূত হয়েছিল। কিংফিশার নিজেকে একটি প্রিমিয়াম পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 1983 সালে ভিট্টল মালিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান এবং একটি সমৃদ্ধ ইউনাইটেড ব্রিওয়ারিজ গ্রুপ রেখে যান। তার মৃত্যুর সময় ইউনাইটেড ব্রিওয়ারিজ একটি অত্যন্ত বৈচিত্র্যময় সংস্থা ছিল, যার সাফল্যের অগ্রভাগে ছিল কিংফিশার বিয়ার। তবে ভিট্টলের অকাল মৃত্যু কোম্পানির নেতৃত্বে একটি উল্লেখযোগ্য শূন্যতা তৈরি করে। তার ছেলে বিজয় মালিয়া, যিনি কিছুদিন ধরে কোম্পানির ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন, ইউনাইটেড ব্রিওয়ারিজের দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে বিজয় মালিয়া তার সাথে সম্প্রসারণের একটি নতুন, আরও আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন,
বিজয় মালিয়া ভারতের অন্যতম বিখ্যাত এবং বিতর্কিত ব্যবসায়ী। সুসময়ের রাজা হিসেবে পরিচিত, তার জীবন অসাধারণ সাফল্য, উচ্চ প্রোফাইল উদ্যোগ এবং সমানভাবে গুরুত্বপূর্ণ আইনি ও আর্থিক বিতর্ক দ্বারা চিহ্নিত। কারিশমা, জাঁকজমক এবং উচ্চাকাঙ্ক্ষার অধিকারী, মালিয়া তার কেরিয়ারে বিলিয়ন বিলিয়ন ডলারের একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিন্তু আর্থিক ঝামেলা, আইনি লড়াই এবং জালিয়াতির অভিযোগের ভারে তা ভেঙেও পড়তে দেখেছেন। নিচে বিজয় মালিয়া, তার ব্যবসায়িক যাত্রা এবং তার উত্তরাধিকারকে রূপদানকারী ঘটনাগুলির একটি বিশদ ইতিহাস রয়েছে। বিজয় কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন, যেখানে তিনি বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেন এবং আরও পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি অস্ট্রেলিয়ার সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। কোম্পানির বিজ্ঞাপন প্রচার ব্র্যান্ডের পরিচয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মজাদার, রঙিন এবং প্রাণবন্ত কিংফিশার পার্টি এবং উদযাপনের চূড়ান্ত সঙ্গী হিসেবে বাজারজাত করা হয়েছিল। 1990-এর দশকের গোড়ার দিকে ভারতে ফাস্ট ফুড শিল্পের উত্থান শুরু হয়েছিল, বিশেষ করে ম্যাকডোনাল্ডস এবং পিৎজা হাটের মতো বৈশ্বিক ব্র্যান্ডের আগমনের সাথে, যা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছিল। এই প্রবৃদ্ধিকে পুঁজি করে বিজয় মালিয়া পিৎজার বাজারে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। তারা আন্তর্জাতিক চেন এবং স্থানীয় খাদ্য সরবরাহকারী উভয়ের সাথে প্রতিযোগিতা করার সময় ভারতীয় বাজারে সাশ্রয়ী মূল্যের পিৎজা সরবরাহের লক্ষ্যে ম্যাকডোয়েলের পিৎজা কিং চালু করেছিল। ব্র্যান্ডটি ভারতের চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছিল, স্থানীয় স্বাদের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো স্বাদ। টপিং সহ পিৎজা সরবরাহ করে ক্লাসিক পিৎজার আরও ভারতীয় সংস্করণকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে পনির, ভারতীয় কুটির পনির এবং মশলাদার টপিংয়ের মতো বিকল্পগুলি অন্তর্ভুক্ত ছিল, যা সম্ভবত ভারতীয় গ্রাহকদের কাছে আবেদন করবে। 1990-এর দশকে ইউনাইটেড ব্রিওয়ারিজ কিংফিশারকে আরও বিস্তৃত বাজারে সম্প্রসারিত করে এবং যদিও দেশীয় প্রবৃদ্ধি স্থিতিশীল ছিল, তবুও ব্র্যান্ডটি ভারতের বাইরেও তার দৃষ্টিভঙ্গি স্থাপন করতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে কিংফিশারের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্য স্পষ্ট ছিল কিংফিশারকে একটি বিশ্বব্যাপী আইকন করা, যা গুণমান এবং স্বাদের সমার্থক। 2000-এর দশকে কোম্পানিটি বিশ্বব্যাপী তার নাগাল প্রসারিত করার জন্য সাহসী পদক্ষেপ নেয়। কিংফিশার মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বিভিন্ন অংশ সহ বেশ কয়েকটি দেশে পাওয়া যায়। লক্ষ্য ছিল কেবল একটি পণ্য বিক্রি করা নয়, বরং বিশ্বব্যাপী ভারতীয় বিয়ারের মুখ হিসেবে কিংফিশারকে প্রতিষ্ঠিত করা। এই বিশ্বব্যাপী সম্প্রসারণের কেন্দ্রবিন্দু ছিল ভারতের নিজস্ব সাংস্কৃতিক রপ্তানি। কিংফিশার কেবল একটি পানীয় ছিল না, এটি একটি সাংস্কৃতিক দূত হয়ে ওঠে, যা ভারতের উষ্ণতা, আতিথেয়তা এবং উৎসবের চেতনার প্রতিনিধিত্ব করে। বিদেশে বিক্রি হওয়া কিংফিশারের প্রতিটি বোতলের সাথে ভারতের প্রাণবন্ত ঐতিহ্যের একটি অংশ বিশ্বে প্রবেশ করে। 2003 সালে কিংফিশার আইকনিক কিংফিশার ক্যালেন্ডার চালু করে, যা একটি বিলাসবহুল জীবনধারা পণ্য যা ব্র্যান্ডের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ক্যালেন্ডারে মডেল, বলিউড সেলিব্রিটি এবং বিখ্যাত আলোকচিত্রকরদের সাথে ভারত জুড়ে বিদেশি এবং বিলাসবহুল স্থানে মনোমুগ্ধকর ফটোশুট ছিল। কিংফিশার ক্যালেন্ডার দ্রুত ভারতের সবচেয়ে আলোচিত ফ্যাশন ক্যালেন্ডারগুলির মধ্যে একটি হয়ে ওঠে, যা ব্র্যান্ডের একচেটিয়া এবং পরিশীলতা এবং গ্ল্যামারের একটি চিত্র তৈরি করতে সহায়তা করে। এটি কিংফিশারকে কেবল একটি বিয়ার কোম্পানি নয়, একটি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবেও স্থান দিতে সহায়তা করে। প্রতি বছর ক্যালেন্ডারে ফ্যাশন, সৌন্দর্য এবং ভারতের সমৃদ্ধ ভূদৃশ্যের মিশ্রণকারী কিছু অত্যাশ্চর্য ছবি প্রদর্শিত হতো। কিংফিশার এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেছিলেন বিজয় মালিয়া, যিনি বিখ্যাত কিংফিশার বিয়ার ব্র্যান্ডের মূল কোম্পানি ইউনাইটেড ব্রিওয়ারিজ গ্রুপ ইউবি গ্রুপের চেয়ারম্যান। পানীয়, আতিথেয়তা এবং বিমান চলাচলের মতো শিল্পে বিস্তৃত উদ্যোগের পোর্টফোলিওর মালিক ব্যবসায়ী মালিয়া 2005 সালে বিমান শিল্পে প্রবেশ করতে চেয়েছিলেন। তিনি এমন একটি বিমান সংস্থা তৈরির স্বপ্ন দেখেছিলেন যা বিলাসিতা, আরাম এবং বিশ্বমানের পরিষেবা প্রদান করবে, এবং একই সাথে
তার কিংফিশার বিয়ারের মতো স্বীকৃত আর উচ্চাকাঙ্ক্ষী একটি বিমান সংস্থা তৈরি করবে। কিংফিশার এয়ারলাইন্সের জন্য বিজয় মালিয়ার দৃষ্টিভঙ্গি ছিল একটি প্রিমিয়াম পূর্ণ পরিষেবা বিমান সংস্থা তৈরি করা, যা দ্রুত বর্ধনশীল ভারতীয় বিমান বাজারে আলাদাভাবে দাঁড়াবে। বিমান সংস্থার ব্র্যান্ডিং এবং অবস্থান কিংফিশার বিয়ার ব্র্যান্ডের সাথে যুক্ত গ্ল্যামার এবং সাফল্য দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। ধারণাটা ছিল সহজ, কিংফিশারের বিলাসবহুল ভাবমূর্তি গ্রহণ করুন এবং এটিকে আকাশে স্থানান্তর করুন। কিংফিশার এয়ারলাইন্স 9 মে 2005 তারিখে বেঙ্গালুরু, বর্তমানে ব্যাঙ্গালোর থেকে দিল্লিতে তাদের প্রথম ফ্লাইট শুরু করে। এয়ারলাইন্সটি একটি এয়ারবাস A320 বিমানের বহর ছিল, যেগুলি তাদের আরাম এবং উচ্চ প্রযুক্তির বৈশিষ্ট্যের জন্য পরিচিত ছিল। পরিষেবার উৎকর্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে কিংফিশার ক্রমবর্ধমান ভারতীয় মধ্যবিত্ত এবং উচ্চ নিট মূল্যবান ব্যক্তিদের জন্য আভ্যন্তরীণ বাজারে একটি প্রিমিয়াম পরিষেবা বিমান সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছিল। প্রাথমিক পরিকল্পনা ছিল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় রুটেই পরিষেবা প্রদান করা, এবং বিমান সংস্থাটি তার বিলাসবহুল অভ্যন্তরীণ শয্যা, সুস্বাদু খাবার, সুসজ্জিত কর্মী এবং কিংফিশার নামের ব্যবহারের জন্য দ্রুত মনোযোগ আকর্ষণ করে, যা মজা এবং আনন্দের সমার্থক ছিল। কিংফিশার এয়ারলাইন্স দ্রুত বিলাসিতা এবং সাফল্যের প্রতীক হয়ে ওঠে তার স্টাইলিশ ব্র্যান্ডিং, অনবদ্য পরিষেবা এবং বিজয় মালিয়ার নিজস্ব উচ্চ প্রোফাইল জীবনযাত্রার জন্য। বিমান সংস্থাটিকে আরেকটি প্রিমিয়াম ভারতীয় ক্যারিয়ার জেট এয়ারওয়েজের সাথে তুলনা করা হতো, কিন্তু কিংফিশারের ব্র্যান্ড আবেদন ছিল স্বতন্ত্র। ভারতের বিয়ার জায়ান্টের সাথে তার সংযোগ এবং একজন জাঁকজমকপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্বের কারণে 2006 এবং 2007 সালে কিংফিশার মুম্বাই, চেন্নাই এবং কলকাতা সহ আরও অভ্যন্তরীণ গন্তব্যস্থল এবং দুবাই এবং লন্ডনের মতো আন্তর্জাতিক রুটগুলিতে তার নেটওয়ার্ক সম্প্রসারণ করে। বিমান সংস্থার বৃদ্ধি আশাব্যঞ্জক বলে মনে হয়েছিল এবং এটি ভারতের পরবর্তী দুর্দান্ত বিমান চলাচল সাফল্যের গল্প হিসেবে স্থান পেয়েছিল। কিংফিশার প্রিমিয়াম বিমান সংস্থা পরিচালনার জন্য প্রচুর পরিচালন ব্যয়ের কারণে বিমান সংস্থাটি ক্রমবর্ধমান আর্থিক চাপের সম্মুখীন হয়েছিল। উচ্চ প্রোফাইল ব্র্যান্ডিং এবং আকর্ষণীয় পরিষেবা প্রদানের পরেও কিংফিশারের পরিচালন ব্যয়, যার মধ্যে রয়েছে জ্বালানি, বিমান রক্ষণাবেক্ষণ এবং বিমানবন্দর চার্জ, ক্রমবর্ধমান ছিল। উপরন্তু ভারতের বিমান শিল্প ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছিল। 2008 সালে কিংফিশার নবগঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ক্রিকেট টুর্নামেন্টে একটি দলকে স্পন্সর করে, তারপরে ভারতীয় খেলাধুলার সাথে তার সম্পর্ককে আরও বিস্তার করে। ইউনাইটেড ব্রিওয়ারিজের চেয়ারম্যান বিজয় মালিয়ার মালিকানাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর RCB IPL-এ কিংফিশারের বিশিষ্ট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এটি ঘরে ঘরে পরিচিতি লাভ করে। এই টুর্নামেন্টটি তখন থেকে বিশ্বব্যাপী সর্বাধিক দেখা ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। ক্রিকেটের সাথে কিংফিশারের সংযোগ ব্র্যান্ডটিকে ভারতীয় গ্রাহকদের হৃদয়ে তার স্থান দৃঢ় করতে সাহায্য করেছে, কারণ ক্রিকেট এমন একটি খেলা যার দেশে প্রচুর অনুরাগী রয়েছে। 2011 সালের মধ্যে কিংফিশার এয়ারলাইন্স তীব্র তরলতার সমস্যার সম্মুখীন হয়। এটি বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করতে শুরু করে এবং গুজব ছড়িয়ে পড়ে যে বিমান সংস্থাটি কর্মচারী, সরবরাহকারী এবং ভাড়াটেদের অর্থ প্রদান করতে হিমশিম খাচ্ছে। বিমান সংস্থাটি তার বকেয়া পরিশোধ করতে অক্ষমতার কারণে তার বহরের একটি উল্লেখযোগ্য অংশ গ্রাউন্ডেড হয়ে যায় এবং 2011 সালের শেষ দিকে পাইলট ধর্মঘট পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। 2011 সালের অক্টোবরে নিরাপত্তা এবং পরিচালনাগত প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থতার কারণে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর DGCA কিংফিশার এয়ারলাইন্সের উড়ান লাইসেন্স স্থগিত করে। কিংফিশারের হাতে গোনা কয়েকটি ফ্লাইট পরিচালিত হচ্ছিল এবং বিমান সংস্থার ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হচ্ছিল। বিজয় মালিয়া মূলধন বিনিয়োগ এবং ঋণদাতাদের সাথে আলোচনা করে বিমান সংস্থাটিকে টিকিয়ে রাখার চেষ্টা করার পরেও বিমান সংস্থাটি পুনরুদ্ধার করতে পারেননি। 2012 সালে কিংফিশার এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর লাইসেন্স বাতিল করা হয়।
বিমান সংস্থাটি বছরের পর বছর ধরে লোকসান, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা এবং ভারতের বিমান শিল্পে ক্রমবর্ধমান প্রতিযোগিতা থেকে পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়। কিংফিশার এয়ারলাইন্সের পতনের ফলে এয়ারলাইন্সটি গভীর ঋণে ডুবে যায় এবং ব্যাংক, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরবরাহকারী সহ ঋণদাতাদের কাছ থেকে কোম্পানিটি অসংখ্য মামলা এবং আইনি পদক্ষেপের মুখোমুখি হয়। এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা বিজয় মালিয়া আইনি ও আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন এবং তার এক সময়ের সোনালী খ্যাতি ম্লান হয়ে যায়। কিংফিশার এয়ারলাইন্সের ব্যর্থতা মালিয়াকে আর্থিক সমস্যার একটি ধারাবাহিক সূচনা করে, যার পরিণামস্বরূপ 2016 সালে রাজনৈতিক নিপীড়নের কারণে গ্রেপ্তার হওয়ার আগেই মালিয়া ভারত থেকে যুক্তরাজ্যে পালিয়ে যান। ভারত সরকার শীঘ্রই তাকে অভিযোগের মুখোমুখি করার জন্য একটি প্রত্যর্পণ মামলা শুরু করে। লন্ডনে তার বিমানের ফলে ব্যাপক মিডিয়া কভারেজ হয় এবং তাকে একজন পলাতক হিসেবে জনসাধারণ মনে করতে থাকে। মালিয়ার মামলা সাম্প্রতিক ভারতীয় ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় প্রত্যর্পণ মামলাগুলির মধ্যে একটি হয়ে ওঠে। আর্থিক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি করার জন্য ভারত সরকার যুক্তরাজ্য থেকে মালিয়াকে প্রত্যর্পণের অনুরোধ করে। 2017 সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে মালিয়াকে পলাতক অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করে এবং ঋণ পরিশোধ না করার অভিযোগে তাকে ভারত ফেরত পাঠানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে একটি রেড নোটিশ জারি করে। ভারত থেকে তার পলায়ন এবং পরবর্তীতে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বিরোধের প্রধান বিষয়। 2018 সালে যুক্তরাজ্যের একটি আদালত বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের পক্ষে রায় দেয়, কিন্তু মালিয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। এখনো পর্যন্ত মালিয়ার প্রত্যর্পণের আইনি লড়াই অব্যাহত রয়েছে, একাধিক আপিল এবং বিলম্বের সাথে। কিন্তু এটাও উল্লেখ করার মতো যে ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিজয় মালিয়া কেবল ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, রাজনীতিতেও একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। 2002 সালে তিনি রাজ্যসভার ভারতের সংসদের উচ্চকক্ষ সংসদ সদস্য হিসেবে নিযুক্ত হন। ব্যবসায়িক দক্ষতা এবং সামাজিক প্রভাবের কারণে বিজেপি, ভারতীয় জনতা পার্টি তাকে মনোনীত সদস্য হিসেবে মনোনীত করে, যদিও তার কোনো রাজনৈতিক পটভূমি ছিল না। মালিয়া ব্যবসা, শিল্প এবং পর্যটন সব সম্পর্কিত বিষয়গুলিতে সক্রিয় কণ্ঠস্বর ছিলেন, কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার স্বল্পস্থায়ী ছিল এবং পরে তার আর্থিক সমস্যা তাকে ছেয়ে ফেলেছিল। তা সত্ত্বেও মালিয়া তার নির্দোষতা বজায় রেখে চলেছেন, দাবি করেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং ভারতীয় কর্তৃপক্ষ তাকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে ব্যাংক বা জনসাধারণের সাথে প্রতারণা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।